নমস্কার বন্ধুরা, শুভ সকাল। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর আজ আমি মূলত চলেছি পশ্চিমবঙ্গের নদিয়া এবং বর্ধমান সীমান্তের একটি গ্রাম জুরানপুরে মূলত একটি শক্তিপীঠ রয়েছে, যা প্রধানত জুরানপুর কালীবাড়ি বা কালীহট্ট নামে পরিচিত। অনেকের কাছে অজানা এবং অচেনা এই স্থান, কেননা এই শক্তিপীঠ নিয়ে অনেক ডিবেট রয়েছে। বলা হয়ে থাকে দক্ষযজ্ঞের পরে দেবী সতীর দেহ যে 51টি খণ্ডে বিভক্ত হয়েছিল, তার মধ্যে মাথার অংশ নাকি এই স্থানে এসে পড়েছিল। তবে অনেকেই বিষয়টি সম্পূর্ণরূপে মানতে চায় না, যার জন্য অনেকে এই স্থানকে শক্তিপীঠ নয় উপপীঠ নামে অভিহিত করে। তো আজ সেই শক্তিপীঠ বা উপপীঠে চলেছি সেখানকার ব্যাপারে সম্পূর্ণরূপে জানতে, তোমাদেরকেও জানাবো এবং সেখানকার বর্তমান অবস্থা সম্পূর্ণরূপে তোমাদেরকে দেখাবো। তো আমি এখন এই মুহূর্তে রয়েছি কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনে, আর আমাকে এখান থেকে ট্রেন ধরে পৌঁছতে হবে দেবগ্রাম রেলওয়ে স্টেশনে। সকাল 10টায় কৃষ্ণনগর থেকে লালগোলাগামী ট্রেন রয়েছে, ওই ট্রেনটি ধরেই যাব। নেমে পড়েছি দেবগ্রামে। আমাকে এখান থেকে ধরতে হবে কাটোয়া ঘাটগামী বাস, বল্লভপাড়া অনেকে বলে, আর ওই বাস ধরে আমাকে নামতে হবে নিমতলা বাস স্টপে। এই হচ্ছে দেবগ্রাম রেলওয়ে স্টেশন। এদিকে রানাঘাট হয়ে শিয়ালদা, আর এদিকে গেছে হচ্ছে লালগোলা। আমাকে এখান থেকে গিয়ে উঠতে হবে NH-12-এ। পৌঁছে গেছি NH-12-এ। সামনে যে এই স্থানটি দেখছো, এটা হচ্ছে কাটোয়ার মোড়। এখানে রাস্তার পশ্চিম দিকে অর্থাৎ উত্তরবঙ্গগামী হয়ে গেলে রাস্তার বাঁ দিকে পড়বে এই যে রাস্তাটি, এখানে কিন্তু আমাদের বাস পাওয়া যাবে কাটোয়া ঘাটের জন্য। তবে একটা কথা মাথায় রাখবেন, এখান থেকে কিন্তু মাতিয়ারিগামী বাসও যেয়ে থাকে। এই যে বাসটি রয়েছে মাতিয়ারিগামী বাস, এই বাসে উঠবেন না। বাস ছাড়াও এখান থেকে অটো অথবা টোটোর মাধ্যমে আপনি যেতে পারেন। তবে আমি রেকমেন্ড করবো বাসে যাওয়ার জন্য, কারণ 20 থেকে 25 মিনিট পরপরই এখানে বাস রয়েছে। তো চলে এলাম নিমতলাতে। এদিকে রাস্তা একেবারে সোজা চলে গেছে কাটোয়া ঘাটের দিকে, আর আমি এলাম দেবগ্রাম থেকে। বাস আমাকে এখানে নামিয়ে দিয়ে চলে গেল কাটোয়া ঘাটের দিকে। আর এই যে সামনে যে সোজা রাস্তা দেখতে পাচ্ছ চলে গেছে, এই রাস্তায় চলে গেছে জুরানপুর কালীবাড়ির দিকে এই রাস্তা। আর এই হচ্ছে ছোট্ট একটা বাজার এলাকা, নিমতলা বাজার বলে এটাকে। নিমতলা বাজার বাস স্ট্যান্ড, এখানেই নামতে হবে। এখান থেকে এই টোটো ধরে চলে যাওয়া যায় জুরানপুরে। মোটামুটি 3 কিলোমিটারের মতন রাস্তা। হাওড়ার দিক থেকে এখানে আসতে হলে প্রথমে কাটোয়াগামী ট্রেন ধরে আসতে হবে কাটোয়া, তারপরে গঙ্গা নদী পার করে কাটোয়াঘাট বাস স্ট্যান্ড, এবং কাটোয়াঘাট বাস স্ট্যান্ডে এসে দেবগ্রামগামী বাসে চেপে নামতে হবে এই নিমতলা বাস স্ট্যান্ডে। তারপরে যাত্রা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন তো এসে পৌঁছে গেছি জুরানপুর কালীবাড়ির মূল গেটের উপরে দেখতে পাচ্ছ বড় বড় অক্ষরে লেখা রয়েছে শ্রী শ্রী জয়দুর্গা ও শ্রী শ্রী প্রদীশ ভৈরব শক্তিপীঠ, জুরানপুর কালীবাড়ি, নদিয়া। এখান থেকেই ভেতরে প্রবেশ করতে হয়। আর এই যে পাশে যে পাঁচিল ঘেরা স্থানটি রয়েছে, এটি কিন্তু সেই স্থান। আর ভেতরে প্রবেশের পরে যে পরিস্থিতি, সেটা কিন্তু একেবারে পুরো অন্য রকম। এই যে ভেতরে দেখতে পাচ্ছ, এটিই কিন্তু সেই স্থান জুরানপুর কালীবাড়ি বা জুরানপুর শক্তিপীঠ। ভেতরের পরিবেশ তোমাদেরকে পরে দেখাচ্ছি। তার আগে দেখো এখানকার মহাপীঠ কালীপীঠ সম্পর্কিত কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে, কিছু কথা এখানে লেখা রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটা পজ করে পড়ে নেবে। এছাড়া যদি তোমরা এই মন্দিরে কিছু দান করতে চাও সেটাও করতে পারো। দেখতে পাচ্ছ এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। সপ্তাহের 7 দিনই এই মন্দিরের দুয়ার খোলা থাকলেও শনিবার এবং মঙ্গলবার কিন্তু এখানকার পরিবেশ একেবারে অন্যরকম হয়ে ওঠে, উৎসব মুখর পরিবেশ। দেখতেই পাচ্ছ দূর দূরান্ত থেকে বহু মানুষ টোটো অন্যান্য গাড়ি ভাড়া করে এখানে এসেছে পুজো দেওয়ার জন্য। আর এই যে সমস্ত দোকানপাটগুলো দেখছো, এই সমস্ত দোকানপাটগুলো কিন্তু বিশেষ করে এই যে ফুলমালার দোকান শুধুমাত্র শনি এবং মঙ্গলবারে এভাবে মেলার মতন করে কিন্তু মন্দিরের চত্বরে বসে। এখানকার যোগাযোগ অবস্থা অনেকটাই কঠিন, যার জন্য কিন্তু এই স্থান কিন্তু অনেকটাই আড়ালে রয়েছে। তো সামান্য দান এবং অনুদানের মাধ্যমে কিন্তু এই স্থান ধীরে ধীরে সেজে ওঠার চেষ্টা করছে। দেখতে পাচ্ছ কনস্ট্রাকশনের কিছু কাজকর্ম চলছে এখানে। এই শক্তিপীঠের মূলত যে সতীর মূর্তি, তাকে বলা হয় জয়দুর্গা, এবং শিব মূর্তিকে বলা হয় প্রদীশ ভৈরব। আর পুরনো প্রথা মেনে আজও কিন্তু এখানে বলি প্রথা চালু আছে। শনি এবং মঙ্গলবারেই এখানে বলি দেওয়া হয়। এবার চলো মন্দির চত্বর তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। তো একদম প্রথমে দেখতে পাচ্ছ এখানে আমার ডান পাশে এখানে পূজার বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছে। এরকম ছোট ছোট স্টল এখানে রয়েছে। সামনে রয়েছে মূল মন্দির, এটা মূলত প্রদীশ ভৈরব মন্দির। আর এই হচ্ছে বটগাছের গোড়ায় যে চালার নিচে স্থানটা, এখানে প্রধানত জয়দুর্গা অর্থাৎ সতী মায়ের মূর্তি পূজা হয়। মন্দিরের পাশে দেখতেই পাচ্ছ এখানেও রয়েছে পূজার সামগ্রীর দোকান। আর এই হচ্ছে সামনে ভেতরের দৃশ্য, দেখতেই পাচ্ছ।
এখন কিন্তু এখানে পূজা পাঠ চলছে। মূলত এই বট গাছের গোড়ায় এই যে চালার নিচে যে স্থানটি, এটিই কিন্তু এখানকার শক্তিপীঠের মূল পূজার স্থান। আর একটি পিতলের দুর্গা মূর্তি এখানে যেটা রয়েছে, সম্ভবত পিতলেরই হবে, সেই মূর্তি কিন্তু এখানে জয় দুর্গা নামে পূজিত হয়। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে সামনে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে সেই জয় দুর্গার মূর্তি। আর আজ শনিবারের দিন এখানকার মহলটা দেখতে পাচ্ছ একেবারে সম্পূর্ণরূপে অন্যরকম। প্রতি শনিবার মঙ্গলবারেই এরকম সিচুয়েশনই এখানে থাকে। এবার সামনে ধীরে ধীরে তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো বলির যে স্থান, সেই স্থানটি। এই যে দেখতে পাচ্ছ সামনে রয়েছে খড়গ, এখানেই কিন্তু বলি হয়। এবং দেখতে পাচ্ছ বলির জন্য এখানে পাঠা এবং ভেড়াও নিয়ে এসে রাখা হয়েছে। বলির কার্যক্রম ইউটিউবে রেস্ট্রিকশন থাকার জন্য তোমাদেরকে দেখাতে পারবো না। আর দেখতে পাচ্ছ ঢাকঢোল এবং অন্যান্য বাদ্যযন্ত্র সহকারে কিন্তু এখানে আনন্দ ফুর্তি করতে করতেই পুজো দিতে আসে সবাই। আমি একটু লেট করে ফেলেছি, এখন 12টা পার হয়ে গেছে। যদি 12টা একটু আগে আসতাম তাহলে সেই দৃশ্য হয়তো তোমাদেরকে দেখাতে পারতাম। যদি এরপরে কোনো টিম আসে তো তাদের সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে মন্দিরের একেবারে ঠিক পাশেই দেখতে পাচ্ছ এখানে চলছে রান্নাবান্না। মেবি মন্দিরের তরফ থেকে যে ভোগের ব্যবস্থা করা হয় সেই ভোগের রান্নাবান্না চলছে এখানে। তো আবারও কিন্তু বাদ্যযন্ত্র বাজানো হবে, তার তোড়জোড় চলছে। আর পুরো মন্দির চত্বরের একটা বড় অংশ এখনও কিন্তু আন্ডার কনস্ট্রাকশন। যেহেতু সরকারের নজর সেইভাবে এখনও পড়েনি, বা দূর দূরান্তের পাবলিকের নজরও এখনও সেইভাবে এখানে পড়েনি, তো সেজন্য কিন্তু এখানে ফান্ডিং বলতে খুবই সামান্য, যার জন্য এখানকার কার্যক্রমগুলো খুবই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এই হচ্ছে যে বট গাছের গোড়ায় এখানে সতী মায়ের মূর্তি জয় দুর্গা রূপে পূজিত হয়, তার পেছনের দিকটা। আর পেছনের দিকটা এই দিকেও দেখো কিছু জায়গায় রান্নাবান্না চলছে। মূলত যে সমস্ত পাবলিকরা এখানে বলি দেয়, তারাও এখানে টিম ধরে এসে বলি দেওয়া পরে মূলত সেই বলির উপকরণ অর্থাৎ ছাগল, ভেড়া যাই আনুক, সেটাকে প্রসাদ হিসাবে এখানে প্রস্তুত করে থাকে। এই শক্তিপীঠের ব্যাপারে একটা কথা প্রচলিত আছে, যদি কেউ কোনো মনস্কামনা এখানে এসে করে, তার মনস্কামনা কি 1 মাসের মধ্যে পূরণ হয়। তো সেজন্যই মূলত এইরকম যোগাযোগ ব্যবস্থা হওয়ার পরেও কিন্তু দেখতে পাচ্ছ বেশ ভালো পরিমাণে কিন্তু ভিড় আছে এইখানে। এবার চলো সতী মায়ের মূর্তি এখানে একেবারে ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিই একেবারে কাছ থেকে। তো এখানকার সতী মায়ের মূর্তি তোমাদেরকে দেখালাম। এবার চলো তোমাদেরকে দেখায় প্রদীশ ভৈরব। এই যে মন্দিরটি রয়েছে এই মন্দিরের মধ্যেই আছে।
এখানে চলছে বলি প্রক্রিয়া, আর সেই বলি প্রক্রিয়া দেখার জন্য প্রচুর লোক, মানে আশেপাশে যত লোক ছিল সব এসে জড়ো হয়ে গেছে এখানে। তো বলি প্রক্রিয়া চলতে থাকুক, চলো এখানকার আশেপাশের বাকি যে স্থানগুলি আছে সেগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখায়। এই যে প্রতীশ ভৈরবের যে মন্দিরটি রয়েছে তার পাশে কিন্তু এখানে একটা ছোট্ট মন্দির মতো করা আছে, এটা মূলত পাতাল মন্দির। ভেতরে এখানে একেবারে নিচের দিকে চলে যাওয়া যায়, তবে এখন যাওয়া যায় না, আগে যাওয়া যেত, এখন কিন্তু বন্ধ আছে। ভেতরে একটা ছোট্ট মন্দির মতন করা আছে। আর দেখো এখানে একেবারে গাড়ি পুজো দেওয়া থেকে শুরু করে বিয়ের কার্যক্রম পর্যন্ত সব কিছুই কিন্তু এখানে হয়, দেখতে পাচ্ছ এখানে। প্রত্যেকটা শক্তিপীঠে একটা কমন জিনিস থাকে, তা হলো একটা করে সেখানে পুষ্করিণী থাকবেই। এখানেও কিন্তু এরকমই একটা পুষ্করিণী রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছ সামনের দিকেই রয়েছে। তোমরা কমেন্ট করে জানাবে যে এই পুষ্করিণী প্রতিটি শক্তিপীঠে কেন রাখা হয়। দেখো ভিডিও শুরুর দিকেই বলেছি, এই মুহূর্তে এখানে যে পরিস্থিতি সেটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন, দেখতে পাচ্ছ এখানে কিছু বিল্ডিংয়ের নির্মাণ কার্য চলছে। তো তোমরা যদি ভাবো যে এখানে এসে রাত্রি যাপন করবে, সেই ব্যবস্থা কিন্তু বর্তমান সময়ে এখানে নেই, তার কার্যক্রম চলছে। হয়তো অদূর ভবিষ্যতে সেই ব্যবস্থা সম্পূর্ণরূপে, মানে এই বিল্ডিংয়ের কনস্ট্রাকশন সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেলে হয়তো এখানে রাত্রি যাপনের ব্যবস্থাও হয়ে যেতে পারে। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কিন্তু এখানে রাত্রি যাপনের কোনো ব্যবস্থা নেই। তো এই শক্তিপীঠের ব্যাপারে যা যা ইনফরমেশন তোমাদের দেওয়া ছিল, যা যা দেখানো ছিল, সমস্তটা দেখিয়ে দিলাম। এবার এখানকার কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই যে শক্তিপীঠ তথা উপপীঠ জুরানপুর কালীবাড়ি, এটি কিন্তু নদিয়া জেলাতে, এবং এই স্থানে কিন্তু মোটামুটি নদিয়া জেলার সীমান্ত, এবং এখানে নদিয়া জেলার শেষ। এরপরে কিন্তু শুরু হবে বর্ধমান জেলার সামনে। ওই যে উঁচু স্থানটি তোমরা দেখতে পাচ্ছ, ওই উঁচু স্থানের ওপারেই কিন্তু রয়েছে বর্ধমান জেলা। তো এবার চলো এই স্থান থেকে ওই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসবো। তো মন্দির চত্বর থেকে বেরিয়ে আসার পরেই কিন্তু পাশে এখানে আরও একটা সুন্দর মন্দির রয়েছে, এই মন্দিরটাও আপনারা দেখে নিতে পারেন, শিব মন্দির অবশ্যই। এটা অ্যাকচুয়ালি একটা আশ্রম, শ্যামানন্দ যোগাশ্রম, আর সেখানেই রয়েছে এই শিব মন্দিরটি, এবং পাশেই রয়েছে শ্যামানন্দ যোগাশ্রমের যিনি প্রতিষ্ঠাতা আচার্য তার মূর্তি। এবার আশ্রম পরিসর থেকে বেরিয়ে যাব সেই স্থানের দিকে যেখানে রয়েছে নদিয়া এবং বর্ধমান জেলার সীমান্ত। তো এই যে উঁচু স্থানটি দেখছো, এটাকেই মূলত বলা হয়ে থাকে নদিয়া এবং বর্ধমান জেলার সীমান্ত, এটাই আমি জানি। আমার এখানে বাঁ পাশের দিকে তোমরা দেখতে পারো মন্দিরটি রয়েছে, আর ডান পাশের দিকে এই যে নিচু স্থানটি রয়েছে, এখান থেকেই নাকি আগে ভাগীরথী নদী বয়ে যেত। তবে বর্তমানে ভাগীরথী নদী তার গতিপথ পরিবর্তন করে আরও ওই পাশের দিকে চলে গেছে।
তো এখানে আসার পরে এখানকার এক অদ্ভুত আতিথেয়তা আমার নজরে পড়লো। এই যে মন্দিরের পাশে এই স্থানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রত্যেকে বসে খাওয়া দাওয়া করছে। আমিও এখান থেকে খাওয়া দাওয়া করলাম। খাবারে কী কী মেনুতে ছিল সেগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি। তো তুমি যদি মন্দির ট্রাস্টের তরফ থেকে খাবার সংগ্রহ করতে নাও পারো, তাহলেও কিন্তু তোমার খাওয়ার ব্যবস্থা এখানে হয়ে যাবে, বিশেষ করে শনি ও মঙ্গলবারের দিন। বাকি দিনগুলি তো এখানে তেমন একটা লোকজন আসে না, সান্নাটায় থাকে একরকম। শনি ও মঙ্গলবার কিন্তু এই কাণ্ড এখানে হয়ে থাকে। আজ এখানে একটি বিয়ের অনুষ্ঠানও সম্পন্ন হয়েছে। আমার জুরানপুর কালীবাড়ি ঘোরা সম্পূর্ণ হলো। তোমরা যদি চাও অবশ্যই এসে একদিনকে ঘুরে যেতে পারো, পুজো দিয়ে যেতে পারো। বাদ বাকি আমার এই উপস্থাপন তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কমেন্টে অবশ্যই জানাতে পারো। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।